নানা প্রযুক্তি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, যে মোবাইল থেকে এই হুমকিটি আসলো তাকে শনাক্ত করার কোনো অগ্রগতি আছে কিনা মামুন ভাই? হ্যাঁ, ওরা পুলিশ অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছে এবং তারা খোঁজ খবর নিচ্ছে এবং পুলিশ বলছে যে আমরা এখন এই মুহূর্তে এটা শনাক্ত করাচ্ছি, আমরা আজকে সারাদিন যতক্ষণ পর্যন্ত আদালতের কার্যক্রম চলে ততক্ষণ পর্যন্ত আদালতের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে, এরপরেই তারা ওটা গুরুত্বের সাথে দেখবে। তবে সর্বশেষ 5 মিনিট আগে আমি কথা বলেছিলাম পুলিশের সাথে, পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে। তারা বলছে যে তারা এই কোন নাম্বার থেকে টেলিফোনটা এসছে তারা খতিয়ে দেখছে এবং এখনো পর্যন্ত বিস্তারিত এই টেলিফোন কার কোন জায়গা থেকে টেলিফোনটি করা হয়েছে সেটি তারা শনাক্ত করতে পারেননি, তবে তারা প্রক্রিয়ার মধ্যে আছেন। একটা বিষয় জানিয়ে রাখি খালেদ ভাই, এই যে টেলিফোনটা করা হয়েছে এটার সাথে এই টাকা আটকের ঘটনার একটা যোগসূত্র থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। কারণ আজকে চট্টগ্রামে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল, একটা ছিল রেলের সেই বহুল আলোচিত মহাব্যবস্থাপক মৃধার মামলা, মৃধাকে আজকে আদালতে হাজির করা হয়েছে এবং আরেকটা শিবিরের সন্ত্রাসী নাসির, এই দুজন আদালতে হাজির ছিল। তাদের মামলার সাথে এই টাকার কোনো যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জনাব আব্দুল্লাহ, নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ চট্টগ্রাম শাখার বা চট্টগ্রাম অঞ্চলের প্রধান আরশাদুল আলম গত এপ্রিলেও আটক ছিলেন, সেই পর্যন্ত আমরা তার খবর জানি। এখন তার অবস্থান আসলে কি? চট্টগ্রামের জেএমবি প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর ভূমিকা বা নিরাপত্তা বাহিনীও বা এই মুহূর্তে কতখানি তৎপর? শুধু চট্টগ্রামের যে আরশাদুল আলম তেমন না, আপনি জানেন যে ভারতে যে সম্প্রতি বোমা হামলা হয়েছে সেখানে যে একজন নসরুল্লাহ নাম এসছে, তার বাড়িও চট্টগ্রামের এই বাকুলিয়াতে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। পুলিশ সেটাও খতিয়ে দেখছে। তবে যে নসরুল্লাহর নাম ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই নসরুল্লাহর যে বর্ণনা দেওয়া হয়েছে, শারীরিক বর্ণনা, সেই বর্ণনার সাথে চট্টগ্রামের বাকুলিয়ার নসরুল্লাহর শারীরিক বর্ণনার কিছুটা অমিল পেয়েছে পুলিশ। এসব কারণে পুলিশ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে আসলে সেই নসরুল্লাহ সেই চট্টগ্রামের বাকুলিয়ার নসরুল্লাহ কিনা। তবে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে তারা জেএমবির বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দিচ্ছে এবং জেএমবি যাতে কোনো তৎপরতা এখানে শুরু করতে না পারে সেজন্য তারা খুব গোড়া থেকে কাজ শুরু করেছেন এবং মাঠ পর্যায়ে তারা যাতে সংগঠিত হতে না পারে কিংবা কোনো হামলা করতে না পারে সেই জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা রাজধানীর অন্য খবরে চলে যাচ্ছি। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আছেন সহকর্মী ইলিয়াস হোসেন, চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস হোসেন, এই যে শুভেচ্ছা বিনিময় করছেন বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে, এই ব্যাপারে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কিরকম? শুভেচ্ছা বিনিময় করছেন বেগম খালেদা জিয়া হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে, এই ব্যাপারে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কিরকম? খালেদ, ইতিমধ্যেই শুভেচ্ছা বিনিময় শুরু হয়েছে। এখন থেকে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পৌঁছছেন। আমি এসে দেখেছি দুপুর 2টার থেকেই লোকজনের আনাগোনা ছিল। তারপরে 4টার মধ্যে মোটামুটি হল রুম ভরে যায়, লোকজন অপেক্ষা করছিলেন তার জন্যে। উনি একটু আগেই এসেছেন, এসে এখন উনি শুভেচ্ছা বিনিময় করছেন। আমি লক্ষ্য করলাম যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও হিন্দু সম্প্রদায়ের লোকজন এসেছেন এবং তাদের যে বিভিন্ন সংগঠন আছে, আপনার রামকৃষ্ণের আশ্রম থেকে শুরু করে এমনি আলাদা আলাদা যে সংগঠনগুলো আছে সেখান থেকেও প্রত্যেকটা জায়গা থেকে প্রতিনিধি এসেছেন এবং তারা এখানে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন এবং এরপরে বেগম খালেদা জিয়া তাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছেন। মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশে তারা এই শুভেচ্ছা বিনিময় করছেন। দু একজনের সাথে আমার কথা হচ্ছিল যে শুভ বিজয়া তো চলে গেছে বেশ কিছুদিন আগে, তো তারা বললেন যে পারিবারিক পূজা, বারোয়ারি পূজা এবং এলাকার পূজা সব কিছু আত্মীয় স্বজন এগুলো শেষ করে একটু সময় নিয়েই তারা তাদের নেত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। তো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এখন হলরুমে যে একদিক থেকে তারা যাচ্ছেন শুভেচ্ছা বিনিময় করে, আরেক দিক থেকে বেরিয়ে আবার মিলনায়তনে জায়গা নিচ্ছেন। আর আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন এই ফুল দেয়া নেওয়ার শেষে বেগম খালেদা জিয়া এই সমবেত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। সেই জন্য এখন অপেক্ষা করছে, যারা ইতিমধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা এখন মিলনায়তনে অপেক্ষা করছেন যে শুভেচ্ছা বিনিময় শেষ হলেই তারা বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনবেন। এমনিতে এই হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদের কি কোনো নির্দিষ্ট বক্তব্য আছে যেটি তারা বেগম জিয়াকে শোনাতে চান, বা তারা কি কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য দিচ্ছেন কিনা তার উদ্দেশ্যে, বা কোনো কিছু বলছেন কিনা, নাকি তাদের ক্ষেত্র থেকে এটি কেবলই শুভেচ্ছা বিনিময়? না, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা শুরুর দিকে যখন শুভেচ্ছা বিনিময়ের ঘোষণা দেন, এটি হিন্দু
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট আছে একটি জাতীয়তাবাদী ঘরানার, সেই ফ্রন্টের যিনি সভাপতি সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, তিনি একটি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। শুরুতে তিনি বলেছেন বিএনপি সরকার সবসময়ই সব সম্প্রদায় ধর্মের মানুষের অধিকার সমুন্নত রেখেছেন, বিস্তারিত কি করেছেন সে ফিরিস্তি দিয়ে সময় নষ্ট করবেন না বলে বলেছেন যে বিএনপি সরকারের সময়ই সব ধরনের সংখ্যালঘুরা নিরাপদে থাকেন এবং আজকে যারা এখানে এসেছেন তারা খুবই কৃতজ্ঞ বিএনপি এবং বেগম খালেদা জিয়ার প্রতি, তারা শুভেচ্ছা বিনিময় করছেন এবং ভবিষ্যতে বিএনপি এই সংখ্যালঘু বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য কি করবেন সেই ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে গৌতম চক্রবর্তী জানিয়েছেন। জনাব ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে একবারই পরীক্ষা অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। 2015 সাল থেকে কেবল চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক। সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগে পুরনো শিক্ষার্থীরা কোচিং সেন্টার সহযোগিতা জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ আছে। এদিকে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল হয়েছে। ইলেকটিভ ইংরেজিতে 15-এর বদলে 5 নম্বর করা হয়েছে 8 এবং সাধারণ ইংরেজিতে 20-এর পরিবর্তে 18 নম্বর পেলেই ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। পরবর্তী বছরে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণের জন্য কোচিং ক্লাস করে, বিভিন্ন পড়াশোনা করে, কাজেই তারা একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, এক বছরে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে এবং আরও হায়ার স্টাডিজেরও সুযোগ পাচ্ছে, অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। এই বৈষম্যকে দূর করার জন্য আমরা আগামী বছর থেকে শুধুমাত্র যারা নতুন ছাত্র সবেমাত্র পাশ করলো 2015 সনে তাদেরকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেব। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইমদাদুল হক। তার কাছ থেকে জানতে চাইব যে অধ্যাপক ইমদাদুল হক, 2015-16 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারাই অংশ নিতে পারবেন। ভর্তি পরীক্ষা জালিয়াতি ঠেকানোর পদক্ষেপ হিসেবে এর কথা বলা হচ্ছে। ভর্তি পরীক্ষা জালিয়াতির সঙ্গে কি শুধুমাত্র পুরাতন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরাই জড়িত, বা এটি কি খুব সরলীকরণ করা হলো কিনা? স্যার, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? অধ্যাপক ইমদাদুল হক। আসলে আপনাকে ধন্যবাদ। আসলে শুধুমাত্র পরীক্ষার জালিয়াতিটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়। আপনারা যদি দেখেন, এবার আমাদের পরীক্ষা দিয়েছে 80,000-এর মতো। আমাদের ক ইউনিটের যে সমস্ত বিভাগগুলো আছে, বিজ্ঞান, জীববিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞান শাখায়, এবার আবেদনকারীর সংখ্যা ছিল 80,000-এর মতো, আর আমাদের সিট সংখ্যা হলো মাত্র 1640। তার মানে একটা আসনের জন্য মাত্র 50 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতা করছে। তো এটা একটা বিষয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই যে একটা বিরাট অংশ তারা আবার দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে এবং তাতে করে আমাদের বিভিন্ন বিভাগের সিট খালি থেকে যাচ্ছে। তো একটা আসনের বিপরীতে 50 জন যেখানে প্রতিযোগিতা করছে, আর সেখানে যদি প্রতি বিভাগে এরকম 10 জন, 15 জন, 20টা সিট খালি থাকে, তাহলে এটা আমার মনে করি এটা জাতির জন্য একটা বিরাট দুর্ভাগ্য বিষয়। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে। তো আমরা চাচ্ছি সত্যিকারের যারা ভর্তি হতে চায় তারাই যেন এই সুযোগটা পায়। আর যে জিনিসটা আপনার একটু আগেই আমরা শুনলাম আমাদের বিজ্ঞান অনুষদ ডিন মহোদয়ের কাছ থেকে, যে একটা ছেলে বা মেয়ে যারা গতবার ভর্তি হয়েছে তারা পুরো একটা বছর কিন্তু সুযোগ পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং তার ফলে কি হচ্ছে, যে একটা অসম প্রতিযোগিতা হচ্ছে। যারা এবার পরীক্ষা দিল তারা মাত্র কিন্তু 1 থেকে 2 সপ্তাহ মাত্র সময় পেয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা মনে করি যে ভর্তি পরীক্ষা আমরা সম্পূর্ণ তাদের ছাত্রছাত্রীদের ইন্টারমিডিয়েট সিলেবাস দেখে আমরা প্রশ্ন করি, এবং তারা যেহেতু পরীক্ষা দিয়ে কিছুদিন আগে, আমরা মনে করি যে তাদের প্রিপারেশন তেমন প্রয়োজন নাই। ওই প্রিপারেশন প্লাস কিছু অ্যাডিশনাল প্রিপারেশন নিলেই তারা কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যারা 1 বছর ধরে প্রিপারেশন নিল তারা কিন্তু তাদের সাথে এর অসম প্রতিযোগিতা হচ্ছে, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তি পরীক্ষায় আমাদের পাশ করেছে 17,000-এর মতো। তা আমাদের যে পরিসংখ্যান আমরা একটা পেলাম আজকে, যে 60% বেশি যারা পাশ করেছে তারা সবই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। তো এইখানে যারা সত্যিকারের এবারে পাশ করলো, নতুন যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এটা একটা বিষয় যে জিনিসটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, যে কিন্তু এইভাবে আমরা খালি রাখতে পারি না। এবার যারা পরীক্ষা দিল তারা তো লক্ষ্য করি স্যার, যে এই যে ছেলেমেয়েরা যারা দ্বিতীয়বার পরীক্ষা দেয়
স্যার এবার যারা পরীক্ষা দিল তারা তো বঞ্চিত হলো, কারণ গত বছর যারা পাশ করেছে তারা এবারের ছাত্রছাত্রীর সঙ্গে পরীক্ষা দিয়েছে, কিন্তু এই বঞ্চিত ছাত্রছাত্রীরা আবার আগামী বছর কিন্তু পরীক্ষা দিতেও পারছে না। তারা দ্বিতীয়বার বঞ্চনার শিকার হলো কিনা, তারা যে কারণে এবার পাশ করতে পারলো না, কারণ একটা অসম পরীক্ষার মধ্যে দিয়ে তারা হবে না, কারণ জি জি স্যার না না এটা পাবে না। এই কারণেই আরো 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 অনেকগুলো কারণ আছে, সেটা আমরা বিচার বিবেচনা করেছি এবং আমরা এটা আমাদের যে আজকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েগুলো এবার দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু আমাদের যেখানেই ভর্তি হোক না কেন তারা কিন্তু ঠিকমতো ক্লাস করে না করার ফলে হয় কি অনেক ছাত্রছাত্রী আবার রিঅ্যাডমিশন নিচ্ছে, তাতে করে তাদের বছর নষ্ট হচ্ছে, আমাদের অভিভাবকদের অনেক টাকা পয়সা খরচ হচ্ছে এবং এই বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত। আর